বাংলাদেশে কি আবার নতুন করে মব তৈরি হবে? কারণ যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার মব প্রতিষ্ঠা করে গিয়েছে বাংলাদেশে, তা নিয়ে নানা রকম আলোচনা চলছে এবং একজন সিনিয়র আইনজীবী তিনি এবার বলছেন যে ইউনূসের ওপর এবার মব হবে কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য রাখলেন তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশের একাধিক বিমানবন্দরে নাকি এবার জঙ্গি হামলা হতে পারে এমন একটা শঙ্কা তৈরি হয়েছিল। এবার বিভিন্ন তথ্য উঠে আসছে। আদতে কি তথ্য সেদিকে নজর রাখবো, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেদিকে নজর রাখবো। অন্যদিকে জাইমা খানের একটি এআই করা ভিডিও, সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তারেক রহমানের সরকার কি পদক্ষেপ করছে বা আদৌ পদক্ষেপ করেছে কিনা সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং পাশাপাশি সেনাবাহিনীর অন্দরেও খবর রাখতে হচ্ছে। তার কারণ সেনাবাহিনীর মধ্যে একজন সেনাকর্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিসের ভিত্তিতে, কি অবস্থা, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। বাংলাদেশে ফের সরকার পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে, আর সেইভাবে সংগঠিত না হলেও কিছু কিছু সংকেত পাওয়া যাচ্ছে। তবে কোন কোন দেশের পিছনে রয়েছে? অনেকে বলছেন নাম উঠে এসেছে ভারত, আমেরিকা এবং চীনের। কিন্তু ভারত কেন? এখন তো বাংলাদেশে ভারত বিদ্বেষ নেই। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কেন ভারত চাইছে তারেক রহমানের সরকারের পতন ঘটুক? কারণ তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত লক্ষণীয়। কোন নিরিখে আলোচনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? যতদিন শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় ছিল ততদিন ভারতের নিরাপত্তা নিশ্চিত ছিল। সেভেন সিস্টার্স কিংবা বর্ডার এলাকায় ভারতের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত ছিল। চিন্তা বেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যেভাবে কট্টরপন্থীদের উত্থান লক্ষ্য করা যায়, তাতে ভারতের কপালে ছিল চিন্তার ভাঁজ। সেটার দিকে তারেক রহমান সরকারের আমলেই বারবারন্ত না হলেও তেমন কোনো অ্যাকশন নিতেও দেখা যায়নি, যেটা ভারত নজর রেখেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্যদিকে তারেক রহমানের সরকার চীনের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চীন ও ভারতের সঙ্গে সখ্যতার ক্ষেত্রে ভারসাম্য করেছিলেন, যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়াও তারেক রহমান বাংলাদেশের একাধিক সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তিনি কার্যত ব্যর্থ হচ্ছেন। যেমন বিদ্যুৎ সংকট, ডিজেল সংকট, নতুন রোগের প্রাদুর্ভাব, সব মিলিয়ে তারেক রহমান সরকারের উপর ক্ষিপ্ত বাংলাদেশবাসী, সেটাও একটি অন্যতম মূল কারণ। আর এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন দিল্লি নতুন করে তো হিসেব কষবেই, কারণ বর্তমান অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে তবে দীর্ঘদিন শাসন টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক শক্তি দিয়ে কেবল সাময়িক ক্ষমতায় থাকা যায়। অনেকে বলছেন আমেরিকা যেমন একদিকে নিজেদের স্বার্থ দেখছে, ঠিক একইভাবে ভারতও নিজের নিরাপত্তা নিয়ে কোনোভাবে আপোষ করতে রাজি নয়। সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত। কারণ অপারেশন সিন্দুরের পর ভারত জানিয়েছে তাদের অপারেশন এখনো পর্যন্ত থামেনি। ফলে বোঝাই যাচ্ছে ভারত বাংলাদেশের কাছে সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। অন্যদিকে আমেরিকার একাধিক স্বার্থ রয়েছে, যেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পূরণ হয়নি। মোহাম্মদ ইউনূস করতে পারেননি, কারণ এই বিএনপি একসময় বাদ সেধেছিল, আর সেই অপূর্ণ কাজগুলি করতে চায় আমেরিকা। কিন্তু তারেক রহমানের যে গতিবিধি, তিনি সেই স্বার্থ পূরণ করবেন না একেবারে স্পষ্ট, আর সেটা জানে আমেরিকা যুক্তরাষ্ট্র। যে কারণে বিএনপিকে হটাতে যথেষ্ট তৎপর যুক্তরাষ্ট্র। অন্যদিকে রয়েছে চীন। বেজিং চায় বাংলাদেশের বাজারটা ধরে রাখতে, কিন্তু তারেক রহমান আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে গিয়ে চীনের পণ্য অনেক ক্ষেত্রে বাংলাদেশের বাজার দখল করতে পারছে না। ফলে চীনও চাইছে বাংলাদেশের গদি উল্টাতে। সব মিলিয়ে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। একদিকে দেশীয় চ্যালেঞ্জ, অনেক সংকট তৈরি হয়েছে, অন্যদিকে বিদেশি চ্যালেঞ্জ। এখন এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। 2024 সালে 5ই আগস্টের পর থেকেই টের পাওয়া যাচ্ছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীদের উত্থান। একদিকে যেমন কট্টরপন্থীদের উত্থান, সেরকমই বেশ কয়েকটি জায়গায় জঙ্গি প্রশিক্ষণের খবর উঠে আসছিল। এর মধ্যে অনেকে আশা করেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর বিএনপি এবার লাগাম টানবে, কিন্তু আদৌ কি সেটা হয়েছে? কারণ প্রধানমন্ত্রীর দফতর একরকম বলছেন, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশে জঙ্গি রয়েছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনবে। ঠিক
যেরকম পরিস্থিতি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এখন প্রশ্ন, বাংলাদেশের মানুষ কার কথা বিশ্বাস করবে, প্রধানমন্ত্রীর দফতর নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? অনেকে বলছেন তিনি কি অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপি সরকারের মধ্যেও অনেকগুলো সরকার কাজ করছে, দেশে জঙ্গি রয়েছে, জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে কাজ করছে, এমনটা মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দেন তিনি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল, দুদিন আগে বলা হয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা রয়েছে, এই বিষয়ে সরকারের কাছে কি তথ্য রয়েছে? এই প্রশ্নের উত্তরে জাহিদুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য রয়েছে এটা বলা যাবে না, এটা কিন্তু সেন্সিটিভ তথ্য, কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট। দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হতো এবং অন্তর্ভুক্তকালীন সময় যেটা বলা হচ্ছে দুটোই এক্সট্রিম, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান। এমনকি তিনি এটার ব্যাখ্যাও করেন, বলেন আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে মাত্রা দেখানো হয়েছে সেটা তাদের ক্ষমতায় থাকার একটি ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। বাংলাদেশে জঙ্গি রয়েছে, জঙ্গিরা সব দখল করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এর আগে ঠিক একই রকম কথা বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। ঠিক একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে তারেক রহমান সরকারের আমলে। এখন প্রশ্ন, বাংলাদেশের জনগণ ঠিক কোনটা বিশ্বাস করবে, যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেরকম, নাকি যেটা আলাদা উঠে আসছে সেটা? সেখানে আদৌ বাংলাদেশের জনগণ কি ভাবছে? তবে 5ই আগস্টের পর যে দেশে জঙ্গি বেড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ভারত সফরে গেলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি ডসিওর তুলে দেন। ভারত স্পষ্ট করে জানায় জঙ্গি প্রসঙ্গে ভারত জিরো টলারেন্স, কিন্তু তারপরেও পদ্মাপাড়ের উন্নতি ঘটেনি। তার মধ্যে তারেক সরকারের অন্দরে একাধিক ভাষ্য উঠে আসছে, সেগুলো স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। কথায় বলে ঠেলার নাম বাবাজি, এই প্রবাদ এখন হাড়ে হাড়ে বুঝছেন তারেক রহমান। বাংলাদেশের আসনে এখন বিএনপির সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান 1 দশকেরও বেশি সময় ধরে বিদেশে ছিলেন তারেক। সম্প্রতি মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দেশে ফেরেন তিনি। সূত্রের খবর, তারেকের বাংলাদেশে ফেরার পিছনে হাত রয়েছে ভারত সরকারের। বাংলাদেশের ত্রয়োদশ ভোটে জামাত আসুক চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের এই পরিকল্পনা ভেস্তে দেয় মোদী সরকার। শুধু তাই নয়, জামাতের অভিযোগ ছিল ভারত সরকার পরিকল্পনা করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এবং ভোটে বিএনপিকে জিতিয়েছে। বাংলাদেশের ভোটের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন যায় ভারতে, অর্থাৎ ট্রাম্প সরকারও জানতে চায় যে বাংলাদেশের এই জয়ে হাত রয়েছে ভারতের। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক বিষয়ে চুক্তি হয়েছিল বাংলাদেশের। এই চুক্তির অন্যতম ছিল বাংলাদেশের বুকে জামাতের কাজকর্মকে বন্ধ করা। এছাড়াও অন্যতম শর্ত ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে হবে, তাদের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। চীন বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি করা চলবে না যাতে ভারতের নিরাপত্তা ব্যাহত হতে পারে, এও ছিল ওই চুক্তির আরেকটি শর্ত। বিএনপির জয়, খালেদা জিয়ার দীর্ঘ রোগভোগের পর মৃত্যুতে সমবেদনায় সবেতেই ভারত ছিল বাংলাদেশের পাশে, অর্থাৎ দুদেশের সম্পর্ককে ফের জোড়া লাগানোর জন্যই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করে। তারেক শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু ভারতের সঙ্গে চুক্তির শর্তগুলি কি মেনেছেন তারেক রহমান? উত্তরটা না। ধীরে ধীরে জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করলো বিএনপি। আগের সরকারের অধ্যাদেশ জারি রেখে আইন এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার নির্দেশ বহাল রাখলো বিএনপির সরকার, যা ছিল পরোক্ষ চুক্তি বিরোধিতা। এরপর পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ালো বাংলাদেশ, ওই চুক্তির বিরোধিতা। চলতি মাসের শুরুর দিকে মির্জা ফখরুল ইসলাম বড়সড় দল নিয়ে চীন সফরে গেলেন। উদ্দেশ্য চীনের পায়ে পড়ে যদি কোনো কিছু আদায় করা যায়। আগেই আমেরিকার চাকরে পরিণত হয়েছে বাংলাদেশ, তারই মধ্যে পাকিস্তানের সঙ্গে আঘাত, চীনের হাতে পায়ে ধরা। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করে এসেছে ভারতও। বাংলাদেশ সেনাবাহিনীতে পাক জঙ্গি যোগের প্রমাণ দিয়ে বিএনপিতে সতর্ক করে কেন্দ্রীয় সরকার। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাধ্য হয়ে ভারতের কাছে মাথা ঝোঁকায় বিএনপি। বায়ুসেনা ঘাঁটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়, গ্রেফতার করা হয় একাধিক বায়ুসেনা শীর্ষ কর্তাদের। কেউ কেউ পালান পাকিস্তানে, কেউ কেউ
আমেরিকা বা তুরস্কের মতন দেশে। শুধু তাই নয়, কক্সবাজারে টিটিপি একটি প্রশিক্ষণ শিবিরও খোলার চেষ্টা করে জঙ্গিরা। রাজনীতির কারবারিদের একাংশের মতে এই গোটা অভিযানটাই হয়েছে দিল্লির নির্দেশে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার একরকম ঘাড় ধরে বিএনপি সরকারকে দিয়ে জঙ্গি দমন অভিযান চালিয়েছে। মনে করা হচ্ছে আগামী দিনেও বাংলাদেশ সরকার এই অভিযান চালাবে। তবে প্রশ্ন হচ্ছে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ, নয়তো ফের ভারতের রোষের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সরকারে এসেই জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্ড নিয়ে আসে বিএনপির সরকার। প্রশ্ন, এইসব কার্ডে কি আদৌ কল্যাণ হয়েছে বাংলাদেশের জনগণের? সূত্র বলছে সম্প্রতি আরও একটি কার্ড চালু করেছে বাংলাদেশ সরকার। এই কার্ডের নাম এলপিজি কার্ড। আর এরপরে বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। এমনিতেই বাংলাদেশের তারেক রহমানের সরকারের আমলে হাজারো সমস্যা। একে তো দেশে জ্বালানি সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে, তার উপর দেশে লোডশেডিং সমস্যা দিন দিন আরো বড় আকার নিচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গ্রাম, শহর, জেলা বা উপজেলা কারেন্ট গেলে আসার নামই নেই। ওদিকে পেট্রোল ডিজেলের দোকানে লম্বা লাইন। সমাজ মাধ্যমে বিএনপিকে চাচাছোলা ভাষা আক্রমণ করা হচ্ছে। তাদের এই বিভিন্ন কার্ড নিয়ে মিম ট্রোল করা হচ্ছে নেট দুনিয়ায়। একাংশ বলছেন বিএনপির এই কার্ডের রাজনীতি ভরাডুবি আনবে দলের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই প্রথমে আনা হয় ফ্যামিলি কার্ড। এই কার্ড দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএনপির এক নেতার বিরুদ্ধে। রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে মোহাম্মদ এনামুল হক নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পর নিয়ে আসা হয় কৃষক কার্ড, কিন্তু বিতর্ক দানা বাঁধে বিএনপির ফুয়েল কার্ডকে ঘিরে। সরকারের তরফে বলা হয় পেট্রোল কিনতে গেল দেখা গেল ওই কার্ড। আগুনে ঘি পড়ে সর্বশেষ ঘোষণা করা এলপিজি কার্ডকে ঘিরে। আর এখানে বিএনপিকে ঠুকে এনসিপির কটাক্ষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কার্ড দিক বিএনপির সরকার। তারেক রহমানের সরকারের থেকে কার্ড চেয়ে দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধানে বর্তমানে কার্ড ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তাই দেশের অন্যতম সংকট চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে এই বিশেষ কার্ডের প্রয়োজন। যেগুলো সমস্যা আসতেছে কাজ। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কাজ আর একটা চাঁদাবাজি বিরোধী কাজ যদি দিতে এবং আমরা এই সরকারকে একইভাবে জনগণের বাস্তবায়নে যেমন ব্যর্থতা দেখছি, একইভাবে প্রশাসনিকভাবেও ব্যর্থতা দেখছি। এই জায়গা থেকে আমরা মনে করছি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মুক্তি, সেই মুক্তির প্রত্যাশায় বাংলাদেশের জনভোট এবং জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, সেটা আরো সুদূর প্রভাবিত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সকল সমস্যার সমাধান হচ্ছে রাজনৈতিক, এবং ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ তার বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের সেবায় এই দলের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে তারা গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী বা সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দাবি করে বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়ের মর্যাদা রক্ষা করতে পারেনি। রাজনীতিকদের একাংশ বলেছেন, এই কার্ড যদি আগের ইউনূসের সরকার থেকে এনসিপি চাইতো, তাহলে হয়তো চাঁদার নামে তোলাবাজি ও দুর্নীতি কিছুটা হলেও ঠেকানো যেত। বিএনপি সরকারের তরফে পাল্টা অভিযোগ, সজীব ভুইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সমাজ মাধ্যমে লেখালেখি হচ্ছে এক ব্যক্তির কাছে কতগুলি কার্ড থাকবে, এই সব কার্ড কি আগামী দিনে সংরক্ষণ করা যাবে? ক্ষমতায় এসে একের পর এক কার্ড, এই উদ্যোগ বুমেরাং হয়ে ফিরবে না তো তারেক রহমানের কাছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অতীত। ইউনূস সরকারের আমলের অধ্যাদেশকে কার্যকর করে আইন বানিয়েছে বিএনপি সরকার। ওই আইন অনুযায়ী এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ক্রিয়াকলাপ নিষিদ্ধ। বহু আওয়ামী লীগের নেতারা জেলবন্দী। তারা কবে জেল থেকে মুক্তি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আশা দেখছেন দলের কর্মীরা। গোপনে আওয়ামী লীগকে ফেরাতে শপথও নিতে দেখা গিয়েছে যুব আওয়ামী লীগের নেতৃত্বকে। কিন্তু সংসদে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখন জামায়াত পাশে দাঁড়িয়েছিল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
সূত্রে খবর, জামায়াত ইসলামী নেতা ওরফে বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান এর বিরোধিতা করেন। তবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে জানিয়েছে। বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। বিরোধী দলীয় নেতা বিলের ওপর আপত্তি জানিয়ে বক্তব্য দেন, কিন্তু বিরোধী দলের নেতা কোনো আপত্তি করেননি। উল্লেখ করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কোনো জবাব দেননি। এর আগে সংসদের বিশেষ কমিটির প্রতিবেদনে এই বিলের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়ে জামায়াত ইসলামীর সদস্যরা বলেছিলেন, অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া বা আসলে দেশের রাজনৈতিক দল মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজাম ইসলামের মতো দলগুলো পাকিস্তানের হিসেবে থেকে যাবে, যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এই অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবি রাখে। কমিটির প্রতিবেদনে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয় যে 2002 সালে খালেদা জিয়ার সরকার আমলে আইনি দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলা হয়নি। রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনী চিহ্নিত করা ফ্যাসিবাদী রাজনীতির সমর্থন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশে মুক্তিযোদ্ধা সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যের সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয় 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল সামাস, মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এমন অসামরিক নাগরিকেরা ওই সময় তাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন। আর এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, মুক্তি বাহিনী, বিএলএফ এবং অন্যান্য স্বীকৃতি বাহিনী, যেখানে পুলিশ বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর, নৌ কমান্ডো, কিলো ফোর্স এবং আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে একটি সময় বিএনপি এবং তার আগের সরকারের পাশে ছিল জামায়াত। কিন্তু কি এমন হলো যে সংসদে এই অধ্যাদেশকে বাতিল করার সিদ্ধান্তের বিরোধিতা করলো জামায়াত? জামায়াত ইসলামীর এই নেতা জানান, অত্যন্ত স্পর্শকাতর এই আইন। এই অধ্যাদেশকে আইনে কার্যকর করার আগে আরো একটি সময় দেওয়া হোক। আওয়ামী লীগের সরকারের পালাবদলের পর সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াত ইসলামীকেও। ক্ষমতায় এসে আগামী দিনেও বিএনপি জামায়াত ইসলামীকে ফের নিষিদ্ধ করতে পারে। জামায়াতের বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী কার্যকলাপের মতো অভিযোগ। তাই কি ভবিষ্যতে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার আগে তারা আওয়ামী লীগের পাশে দাঁড়াতে চেয়েছিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান শোনা গিয়েছিল বাংলাদেশে। শুধু তাই নয়, ভারত বিদ্বেষ যে চরম আকারে পৌঁছেছিল সেটার বলার অপেক্ষা রাখে না। এবারও কি বাংলাদেশের ছাত্ররা ভারত বিদ্বেষ শুরু করবেন? কারণ গোটা দেশে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ সংকট। একইভাবে ভারত এসে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। আদানির প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যুক্ত হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের লোডশেডিং এর পরিমাণ যে ভয়ঙ্কর মাত্রা বেড়েছে সেটা কমতে শুরু করবে এবং জনগণ এর থেকে মুক্তি পেতে শুরু করবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন প্রশ্ন, তবে কি জুলাই ছাত্র নেতারা ফের বিপ্লব করবেন? ভারতের ওপর নির্ভরশীল হবে না বলে কি আন্দোলন শুরু করবেন তারা? ভারতের আধিপত্যবাদ মানব না বলে কি রাস্তায় নামবেন? ঠিক যেমনটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গিয়েছিল, এবার কি আমেরিকা থেকে পণ্য আনার জন্য বলবে ছাত্র নেতারা? ঠিক যেমনটা আমেরিকা থেকে শূকরের মাংস আনার চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখা গিয়েছে ভারত বিদ্বেষ। যে ভারত বিদ্বেষ চরম আকারে পৌঁছয়, শুধু তাই নয়, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এমনকি তারা এটাও বলে যে চিকিৎসার জন্য ভারত কেন, প্রয়োজনে আমরা চীনে যাব। কিন্তু এবার তারা কি করবে? তাদের ভাষ্য কি একই থাকবে? যে খবর সামনে এসেছে সেটা হলো জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও 925 মেগাওয়াট। লোডশেডিং কমার আশা প্রকাশ করা হচ্ছে। অনেকে বলছেন আদানির বিদ্যুৎ থেকে লোডশেডিং কমার আশঙ্কা করা হচ্ছে। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছে ভারত। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশ জুড়ে লোডশেডিং কমাতে সহায়তা করবে।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 28শে এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত 600 মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হয়েছে এবং আরএনপিএল মূলত রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো যৌথ উদ্যোগে। প্রতিষ্ঠানটি 28শে এপ্রিল থেকেই 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বিপিডিবির তথ্য অনুযায়ী গত শনিবার সন্ধ্যেতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 16,900 মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল 14,712 মেগাওয়াট, যা চাহিদার তুলনায় বেশ কম ছিল। অনেকে বলছেন আসিম নজরুল কি এবার ভারত বিদ্বেষ শুরু করবেন? তার বাড়ি কি অন্ধকারে থাকবে নাকি তিনি এখন পাল্টি খাবেন? কারণ এখন তো তার বলা উচিত গোলামির দিন শেষ, ঠিক যেমনটা তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা দিনের পর দিন বলে গিয়েছেন ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মানা হবে না এই পদ্মা পারে, তারাও কি এখন এগুলি বলবেন? কেন তাদের মুখে এখন আমেরিকার কথা শোনা যাচ্ছে না? এই প্রশ্নগুলি উঠে আসছে। যদিও ভারত বারবার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের, এখনো সেটাই দেখা যাচ্ছে। এরপর কি টনক নড়বে ছাত্র নেতাদের, নাকি তাদের এই জেদেই তারা অনড় থাকবেন? এই প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তবে কি বাংলাদেশে ফিরছেনই শেখ হাসিনা? আওয়ামী লীগের যুবদলের নেতৃত্ব কিন্তু তেমনই প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রাতে বাংলাদেশে কমলপুরে শপথ নিলেন আওয়ামী লীগের যুবলীগের একাধিক কর্মী। অর্থাৎ যুবদলের নেতাকর্মীরা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। হাতে হাত রেখে রাতে মানববন্ধন করে শপথ, সঙ্গে স্লোগানও হাসিনাকেই চাই, মুজিবকে চাই, গদি ছাড়ো তারেক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কইতেছি যে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। সমাজ মাধ্যমে 2 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার 1 নম্বর চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর নেতৃত্ব দেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এই জমায়েত অনুষ্ঠিত হয়। ওই ভাইরাল ভিডিওয়ে যুবনেতা রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গিয়েছে। চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 15 বছর তারা সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এলাকায় সুষ্ঠু রাজনীতি চাই। চরে নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিও সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় বিএনপি সরকারও। এতে ফায়দা তাদেরই। দেশে ফিরলে হাসিনা শাস্তি সম্পন্ন হবে, এমনই চায় বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ ফিরলে শক্তি বৃদ্ধি হবে দলের নেতৃত্বের। কিন্তু হাসিনা প্রত্যাপন্ন নির্ভর করছে স্বয়ং শেখ হাসিনার ওপরেই। কিন্তু কি বলছে পদ্মাপাড়ের জনগণ? একাংশের মতে আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে, কিন্তু বিএনপি সরকার সর্বনাশ করছে দেশের। আওয়ামী লীগ সরকার যদিও
এই দেশের অর্থনীতি পাচার করে দিচ্ছে, কোটি কোটি টাকা পাচার করছে, তারপরে এই দেশের জনগণের কোনো সমস্যা ছিল না। আর এখন তো দেশের টাকা পাচার হয় না, তো এখন জনগণের সমস্যা হয় কিসের লেগে? এই দেশটা ধ্বংসের পথে হাঁটছে আমার মতে আর কি। এই দেশের মানুষ ভিক্ষা করে বাদ পাবো না, দেশের যে পরিস্থিতি ওখানে আমরা গাড়ি চালান ছাড়ে দিয়ে আর ওখানে রাস্তায় নামতে হবে ভিক্ষা করানোর লেগে, নইলে চিন্তাই করানোর লেগে, আর কোনো রাস্তা নাই। সব মিলিয়ে কতখানি তাৎপর্য রয়েছে এই শপথে? রাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে উজ্জীবিত করবে দলকে, নাকি গোপনে এনো কাজ বিপদে ঠেলে দেবে দলকে? উত্তর জানা যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের প্রেক্ষাপটে ফিরুক আওয়ামী লীগ, এবার এই দাবি সেদেশের আইনজীবীদেরও। সম্প্রতি জাতিসংঘে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে আবেদন করলেন আইনজীবীরা। সূত্রের খবর, আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কক্সবাজারে 170 জন আইনজীবী একজোট হয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন জানিয়েছেন। গত 22 এপ্রিল আবেদন দেওয়া হলেও 27 এপ্রিল বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রাষ্ট্রসংঘে আবেদন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। সূত্রের খবর, গত 19 এপ্রিল গণতান্ত্রিক বৌদ্ধবাদ ও সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ এবং মৌলিক অধিকার পরিপন্থী বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার জেলা সম্মিলিত আইনজীবীদের বিবৃতি শিরোনামে 173 জন আইনজীবী স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় 22 এপ্রিল ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট কার্যালয় প্রধানের কাছে একই দাবিতে স্বাক্ষরিত আবেদন জমা দেওয়া হয়। ওই বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে সম্প্রতি পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026 অসাংবিধানিক। এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত এনেছে। তাদের দাবি, যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ না করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংবিধানের 38 অনুচ্ছেদ ও ন্যাচারাল জাস্টিসের নীতির পরিপন্থী। আইনজীবীরা আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের স্বাক্ষরকারী দেশ। তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক এই অঙ্গীকার ক্ষুণ্ণ হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগকে দেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলা হয়, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তৈরি হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ঝুঁকি। আবেদনে আইনজীবীরা আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। প্রশাসনিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা নির্ধারণ করা সমীচীন নয়। সংসদে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে ইউনূস সরকারের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করেছে বিএনপি সরকার। এই নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই অধ্যাদেশ একটা জগা খিচুড়ি কাজ হয়েছে। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে শতপ্রণোদিত বা কারো অভিযোগের ভিত্তিতে আমলে নিতে পারবে কমিশন। কোনো ঘটনার অনুসন্ধান ও তদন্ত দুভাবে এগোনোর সুযোগ রয়েছে। এর মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কতদিনের মধ্যে দিতে হবে তা থাকলেও অনুসন্ধান শুরুর কোনো সময়সীমা নেই। অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পেলে সেটা তদন্ত করা যাবে, কিন্তু অনুসন্ধান প্রতিবেদনের কতদিনের মধ্যে তদন্ত দেবেন সেটা উল্লেখ নেই। তবে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দেবেন সেটা আছে। এরপর দুপক্ষের মধ্যে শুনানি করে কমিশনের জরিমানা করার ক্ষমতা রাখা হলেও জরিমানার ভিত্তিও কত টাকা জরিমানা হবে সেটারও উল্লেখ নেই। দ্বিতীয়ত, কমিশন ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে, কিন্তু কত টাকা ক্ষতিপূরণ, কি ক্ষতিপূরণ তার কোনো গাইডলাইন নেই। তৃতীয়ত, কমিশন ভুক্তভোগীকে পরামর্শ দিতে পারবে। চতুর্থত, কমিশন নিজে বাদী হয়ে মামলা করতে পারবে। কোয়াসি জুডিশিয়াল বডির মতো কাজ পরিচালনার পর কারো পক্ষে মামলা বাদী হওয়ার যুক্তি কি? তাহলে দুপক্ষকে নিয়ে বসার দরকার কি? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আওয়ামী লীগকে নিয়ে কি ভাবছে বিএনপি সরকার? কি অভিসন্ধি রয়েছে তাদের মনে? আগের সরকারের অধ্যাদেশ বহাল রেখে, আইন রেখে তাদের নিষিদ্ধ করেছে তারেক রহমানের সরকার। দেশজুড়ে গ্রেফতারের অসংখ্য আওয়ামী লীগের নেতারা। বিদেশমন্ত্রী খালিলুর হাসিনা প্রত্যাপন্ন নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে আলোচনাও করেছেন, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা প্রত্যাপন্ন নিয়ে কোনো রফাসূত্র বেরোয়নি। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশের এক বর্ষিয়ান সাংবাদিক এম এ আজিজ জানান, আওয়ামী লীগকে মোকাবিলা করার সময় অতিক্রান্ত হয়েছে বিএনপির। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দেশটা ভেঙে সরকার হয়ে যাক, সমস্যা কি? এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেন, কথা ঠিকই আছে, রাজনৈতিক দল রাজনীতিতে তিনি যেটা বুঝাতে চেয়েছেন জামাতকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে, কিন্তু সেই লক্ষণ তো আমি দেখি না। খালি মুখে বললে তো দায়িত্ব তো ওনাদের প্রথম। ওনার আশেপাশে তো জামাত, গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, আমি জানি, উনি জানেন। তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন, তিনি চাকরি দিয়েছেন, তিনি তার পাশে রাখেন।
এই পদধারী বিএনপি জামাত আছে, পদধারী গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে, বের করে না কেন? এবং বিএনপি কে আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে, এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন্ড আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে তার প্রতি। তাছাড়া সেই দল সংগঠিত, বিশাল দল, এটাকে সংগঠিত করার কঠিন হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, শুধু যোগ্য নেতৃত্বের অভাব, তাদের এখন মোকাবিলা করা কঠিন। সম্প্রতি সাংবাদিক মনিরুজ্জুল আলম পান্না পরিচালিত ইউটিউব চ্যানেল মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশে গুপ্ত জামাত আছে দাবি করে তিনি বলেন, ওনার আশেপাশে তো গুপ্ত জামাত আছে, উনি চেনেন, উনি জানেন, তাদেরকে তো উনি পৃষ্ঠপোষকতা দেন। শুধু আওয়ামী লীগই নয়, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েও মুখ খুলেছেন তিনি। রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিক আজিজ বলেন, গুজব রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ হলেও শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে লাভ হবে না, কারণ অভ্যুত্থানের সব শক্তি এখন এক হয়ে যাবে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হলে যদি কাউকে দিয়ে দল করা হয় সেখানেও শেখ হাসিনার সমর্থক লাগবে। তাছাড়া আওয়ামী লীগ বিশাল দল, এটাকে সংগঠিত করা কঠিন হবে। তবে রিফাইন্ড আওয়ামী লীগই আসুক বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন হোক, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব নয়। ভারত বাংলাদেশের মধ্যে এখনো রাজনৈতিক টানাপোড়েন চলছে। দুদেশের রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে উদ্যোগী ভারতের কেন্দ্র সরকারও সম্প্রতি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী। এর ফলে ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের জোড়া লাগাতে চাইছে মোদী সরকার। এই সম্পর্ক ইউনূস সরকারের আমলে যথেষ্ট খারাপ হয়, কিন্তু তার আগে শেখ হাসিনার সময় বাংলাদেশের সীমান্ত অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কড়া হাতে দমন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তার জেরে শেখ হাসিনা পারস্পরিক সম্পর্ক ভালো ছিল। সম্প্রতি বাংলাদেশে ফের জঙ্গি সক্রিয়তা বেড়েছে। তেহরিকে তালিবান বা টিটিপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলাদেশের বায়ুসেনার প্রধান সারির কর্মকর্তারা। বাংলাদেশের সংসদে জামাত ও বিএনপির বিরোধিতাকেও নিশানা করেছেন রাজনীতিবিদরা। তাদের একাংশের মতে এই বিরোধিতা আসলে লোক দেখানো। বাংলাদেশের সামনে স্থানীয় সরকার সহ একাধিক নির্বাচন রয়েছে। এইসব ভোটে আওয়ামী লীগ কতখানি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে এখন সেটাই দেখার। পাশাপাশি এটাও দেখার যে বিএনপি, জামাত বা এনসিপি কিভাবে আওয়ামী লীগকে রুখতে পদক্ষেপ করে, নাকি এসবের মধ্যে দেশে প্রত্যাবর্তন করবেন শেখ হাসিনা, উত্তর দেবে সময়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে কি খেলা ঘুরছে একটু একটু করে? বিএনপি সরকার যখন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, তখন কি ফেরার রাস্তা আরও মজবুত করছেন আওয়ামী লীগের নেতৃত্ব? মার্চের শুরুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সমিতির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী এই পৃথক তিনটি রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে জমজমাট লড়াই হয়। সমিতির 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 7টি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। জামায়াত ইসলামী সমর্থিত প্যানেল 6টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 4টি পদে জয় পায়। অর্থাৎ এখনো যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে রয়েছে তা এই রায়ের ফলেই নিশ্চিত। জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন, এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আমির হোসাইন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আক্তার উদ্দিন হেলালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। অন্যদিকে মাদারীপুরেও আইনজীবী সমিতির ভোটে নিরঙ্কুশভাবে জেতে আওয়ামী লীগ। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা 13টিতে জয় পেয়েছেন। সভাপতি এবং আপ্যায়ন এবং সংস্কৃতি সম্পাদক পদে জামায়াত ইসলামীর অনুসারী ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী ফরহাদুল ইসলাম।
সভাপতি পদে জয়ী হন জামায়াত ইসলামীর অনুসারী হিসেবে পরিচিত এমদাদুল হক খান। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। তিনি আওয়ামী লীগ পন্থী প্যানেলের সুজিত চট্টোপাধ্যায়কে 38 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এমাদুল হক খান আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের একটি অংশ এবং জামায়াত পন্থী আইনজীবীদের সমর্থন পেয়েছেন বলে জানা গিয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক অলিউর রহমানকে 36 ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন ওরফে শাকিল। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে জালালুর রহমান, সহ-সভাপতি পদে মাহবুব হাসান ওরফে সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে জাফর ইমাম ওরফে সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক 2 পদে মনির হাসান ওরফে মিঠু এবং কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, আপ্যায়ন এবং সংস্কৃতি বিষয়ক পদে যেখানে মোহাম্মদ কামরুজ্জামান, মহড়ার সম্পাদক পদে আজিজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। এছাড়াও লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মুস্তাফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকারী সদস্য পদে নির্বাচিত 5 জন হলেন নাফিজ ইকবাল ওরফে রুবিন, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালি এবং ডালিয়া আক্তার। আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায় 15টি পদের মধ্যে 13টি পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি পন্থী একজন প্রার্থীও জয় পাননি। তবে সভাপতি সহ 2টি পদ ছাড়া জয় পাওয়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ কামরুজ্জামান জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। কোষাধ্যক্ষ পদে বিজয়ী মহিদুল ইসলাম বিএনপি থেকে বহিষ্কৃত হলেও এবার আওয়ামী সমর্থকদের প্যানেল থেকে নির্বাচন করেন। সব মিলিয়ে ভবিষ্যতে নিজেদের ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ, একথা বলাই যায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে এখন প্রধান সমস্যা লোডশেডিং। দিন নেই রাত নেই, যখন তখন লোডশেডিং। কারেন্ট একবার গেলে আর আসার নাম নেই। একে তো চাটিফাটা গরম, তার উপর এইভাবে কারেন্ট গেলে জনজীবন লাটে ওঠার মতন জোগাড়। তার উপর আদানির কাছে বাংলাদেশের মোটা ঋণ, যা নিয়ে ইতিমধ্যে বিএনপি সরকারকে তাগাদ দিয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু এসবের মধ্যেই আশার আলো দেখাচ্ছেন সেই শেখ হাসিনা। বাংলাদেশের উপরে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে সরকার, কিন্তু এখানেই টানাপোড়েন। হাসিনার আমলে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অভিযোগ ওঠে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তৈরিতে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। বিএনপি সরকার একসময় বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করেছিল, কিন্তু দেশজুড়ে বিদ্যুতের আকালের মধ্যে এবার হাসিনার আমলে প্রকল্পকে সবুজ সংকেত দিল বিএনপি সরকার। সূত্রের খবর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। পারমাণবিক শক্তি ব্যবহারকারী বিশ্বের 33তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। 28 এপ্রিল দুপুরে পদ্মার তীরঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটের সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত 45 দিন সময় লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, জ্বালানি লোডিং এর পর শুরু হবে চেইন রিঅ্যাকশন বা বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই শেষ অথবা আগস্টের শুরুর দিকে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে 2027 সালের মধ্যে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে 28 এপ্রিল জ্বালানি লোডিং এর পথ প্রশস্ত হয়। পদ্মা নদীর তীর ঘেঁষা পাবনার ঈশ্বরদী রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা 2017 সালে 30 নভেম্বর প্রায় 1,13,000 কোটি টাকা ব্যয় নির্মাণ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2027 সালে সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় 1,200 মেগাওয়াটে 2টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান
অ্যাটম স্ট্রা এক্সপোর্ট প্রকল্পে প্রায় 30,000 দেশি বিদেশি কর্মী দিনরাত কাজ করছেন। এর মধ্যে প্রায় 5,000 বিদেশি কর্মী রয়েছেন। প্রকল্পটির সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী, কলাকুশলী সহ 4 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদী সংগঠনের হামলার বিষয়ে পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান স্বীকার করেছেন যে দেশে জঙ্গি রয়েছে এবং এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। তবে দুজনেই মনে করেন বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গত 28 এপ্রিল আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এইরকম অ্যাক্টিভ থাকে। তিনি জানান জঙ্গি শব্দটি উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর কোনো অস্তিত্বই নেই বলে দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করা হয়েছিল। 1.5 দশকের শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে গঠিত গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন বলেছিল যে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়ায় ইসলামী সন্ত্রাসবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার গুমকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তবে সন্ত্রাসবাদের হুমকি যে মিথ্যে নয় সে কথা স্বীকার করে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম গত 19 জুন এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নয়। 2016 সালের হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় প্রমাণ। তবে এই হুমকি মোকাবিলায় রাষ্ট্রের সততা, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাস বিরোধী প্রচারকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ঢাল হিসেবে ব্যবহার করে তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। পুলিশ সদর দপ্তর গত বৃহস্পতিবার এক সতর্ক বার্তায় জানায় নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। এরপর দেশে বিমানবন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ের আসেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন যে দেশে আসলে জঙ্গি নেই। জঙ্গি আছে কি না এই সরকার কি মনে করে এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন বাংলাদেশে জঙ্গি রয়েছে। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে স্কেলে দেখানো হয়েছে এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিল। 5ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক আসামি বেরিয়ে গিয়েছে, অনেক জঙ্গিরাও বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান সরকার এগুলো কমব্যাট করবে। ফলে প্রশ্ন উঠছে সরকার নিশ্চিতভাবেই কি কিছু লুকোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনেই বললেন যে জঙ্গিবাদী বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তুলতেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যদিও দেশে 2001 সালে বিএনপি জামাতের জোট সরকারে আসার পরে জামাতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রী মতিউর রহমান বলেন যে দেশে জঙ্গিবাদ বলে কিছুই নেই, এগুলো মিডিয়া সৃষ্টি। পরবর্তীতে গোটা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা, একাধিক জঙ্গিবাদী কার্যক্রম চলছিল, মারা যায় বহু মানুষ। তাহলে প্রশ্ন উঠছে যে সত্যি কোনটি? গোয়েন্দা সংস্থার তরফে জানা যায় তালিকায় থাকা 1611 জঙ্গি বর্তমানে আবার সক্রিয় হয়েছে। এই জঙ্গিদের বেশিরভাগই বিভিন্ন সময়ে জামিনে মুক্ত হয়ে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সংগঠিত হচ্ছে। এদের গ্রেপ্তারে কঠোর নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। 2021-2024 সাল পর্যন্ত 1231 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। 2024 সেপ্টেম্বর থেকে 25 জুলাই পর্যন্ত জামিন পেয়েছে আরও 380 জন। এদের মধ্যে 114 জন জামিন পাওয়ার পর থেকে আদালতে হাজিরাই দেয়নি। ফলে এরা যে কোথায় তার কোনো হদিশই নেই। তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সংগঠনটির মাধ্যমে এই হামলা বাংলাদেশ জুড়ে জঙ্গি হামলা ঘটনা ঘটতে পারে বলে
মত গোয়েন্দাদের। আবার মনে করা হচ্ছে ইউনূস সরকারের সময় পাকিস্তানের জঙ্গি সংগঠনের মাধ্যমেও হতে পারে এই নাশকতামূলক হামলা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বললেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই, এটাই এখন উঠছে প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বিএনপির সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে তুমুল উত্তেজনা সংসদে। এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে প্রায় 10 মিনিট অচল থাকে আইনসভার কার্যক্রম। কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে এটা ডবল অপরাধ হবে। ফজলুর রহমানের এই বক্তব্যের তুমুল উত্তেজনা তৈরি হয় সংসদে। জামায়াতের আমির থেকে শুরু করে জামায়াতের সংসদরা উপস্থিত ছিলেন। তবে কি তাদের উদ্দেশ্য করেই বললেন ফজলুর রহমান? জানা যায় মঙ্গলবার দুপুর 3টে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথাটা বলাই অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা। যেখানে ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য। আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা কার্যত হইচই শুরু করে দেয়। এমনকি সরকারি দলের সদস্যরাও প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত হলে স্পিকার সরাসরি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সংসদ যদি বিধি মোতাবেক না চলে তাহলে এই সংসদ আর থাকবে না। এমনকি সদস্যদের এই কর্মকাণ্ডে স্পিকার বলেন, শিশুরাও লজ্জা পাবে। তিনি বলেন, যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে? জানা যায় মঙ্গলবার দুপুর 3টে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথা বলা অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়োর তুলনা। ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় না। সেদিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এরপরই সংসদে কার্যত ফেটে পড়ে। কার্যত বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে। এরপর ফজলুর রহমান যখন লম্বা একটি বক্তব্য দেন তখন স্পিকার ফজলুর রহমানকে 3 মিনিটের সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করেন। অনেকে বলছেন ফজলুর রহমান অন্যায় কিছু বলেননি, কারণ 1971 সালে যখন বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে লড়াই করছে তখন জামায়াত ইসলামী পাকিস্তানকে সহযোগিতা করেছে। কারা আসলে রাজাকার সেটা গোটা জাতি জানে। ফলে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অনেকেই তার এই স্পষ্ট বক্তব্যের জন্য সাধুবাদ জানাচ্ছেন, কারণ জামায়াত এখন 77টা আসন পেলেও তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন এই বাংলাদেশ তারা কখনোই চায়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডাকসুর ভিপি সহ নেতাদের বিরুদ্ধে আলটিমেটাম জারি, কিন্তু হঠাৎ কি হলো যে ছাত্রদল আচমকা ডাকসু নেতাদের ওপরে ক্ষেপে উঠল? কি কারণ রয়েছে নেপথ্যে? সূত্রের খবর, গুজব ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদিক সহ সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়ে তার কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক করে ছাত্র সংগঠনটি। সাংবাদিকদের সামনে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারের যেই থাকুক না কেন প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এই সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। দাবি, ছাত্র
দলের সাধারণ সম্পাদক নাইদুজ্জামান সিপন অভিযোগ করেন, শিবিরে গুপ্ত রাজনীতির কারণেই ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়ো আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা একেবারেই চায় না। এদিকে সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়, 2024 সালে 5ই আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এতে ছাত্রদলের নেতা কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বিজয় 71 হল সংসদের ভিপি হাসানুল বান্না এবং ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিকের যোগসাজশের অভিযোগ রয়েছে। অন্যদিকে ছাত্রদলকে পাল্টা একহাত নিয়েছে ডাকসু। অপপ্রচার চালানো ফেসবুক পেজের অ্যাডমিনদের সরাসরি নির্দেশনা দেওয়ার ব্যাপারে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের তোলা অভিযোগের পিছনে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম রয়েছে, এমনটা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদ্দিক। তার দাবি, আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম তৈরি হচ্ছে। সমাজ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট এই দাবি সাদিক কায়েমের। এর আগে এক টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সেখানে সাদিক কায়েমের সামনে তার বিরুদ্ধে অভিযোগ তুলে জবাব চান আবিদুল। পরে এ বিষয়ে একটি পোস্টও দেন আবিদুল। আবিদুলের তোলা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে সাদিক কায়েম ফেসবুকে লেখেন, ক্ষমতাসীন সরকার সবসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয় পায়। দেশের বর্তমান অস্থিরতা এবং সরকারের একের পর এক ব্যর্থতায় ডাকসুর নেতা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান জারি রেখে প্রতিবাদ করে। সম্ভবত সরকার এই প্রতিবাদী সংস্কৃতিকে নিজেদের ভবিষ্যতের জন্য বড় হুমকি মনে করছে। তাই তাদের দরকার নিজেদের ব্যর্থতা ঢাকা এবং ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করা। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম দৃশ্যমান হচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতির আলোচনায় উঠে আসছে মাহফুজ আলমের নাম, কিন্তু কে এই মাহফুজ আলম? অতীতে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে তার? 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এই মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য হিসেবে তার উত্থান। অনেকে তাকে ওই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন। অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের 2 মাস আগে তিনি পদত্যাগ করেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। লক্ষ্মীপুর 1 নম্বর আসনে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। প্রথমে বিএনপি, পরে এনসিপি থেকে নির্বাচন করার আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলেই যোগ দেননি। নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। গত 6 মার্চ 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি ছেড়ে আসা অনেকেও এই দলে রয়েছেন। নিজের ফেসবুকে একসময় তিনি লেখেন, আদর্শের কারণেই কোনো দল বা জোটের অংশ নিয়ে নির্বাচনে যাননি। তার ভূয়সী প্রশংসা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মাহফুজ। সূত্রের খবর, ওই সময় তিনি 2টি নিউজ চ্যানেলের লাইসেন্সের ছাড়পত্র দিয়েছিলেন। এই প্রসঙ্গ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতে টেলিভিশন 2টির লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যাচাই বাছাই চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আরও টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হবে। তবে এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশ না মেনে 2 সংবাদ মাধ্যমকে লাইসেন্স দেওয়ায় জলঘোলা হয়েছিল বিস্তর। এবার কি এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ? সম্প্রতি এনসিপির এক নেতা জানান, দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন
বলেছেন তিনি। তবে কবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়া নিয়ে কোনো আভাস মেলেনি। গুঞ্জন প্রশাসনিক পদে থাকাকালীন যে দুটি চ্যানেলকে লাইসেন্স দেন মাহফুজ, এবার চ্যানেলগুলি লঞ্চ করার ব্যাপারে তোড়জোড় চলছে। ঘটনাচক্রে দুটির চ্যানেলই কর্ণধার মাহফুজ নিজেই। একটি চ্যানেলের নাম লাইভ টিভি, অন্যটি নেক্সট টিভি। রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং তিনটা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়া তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল এক মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকে ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। স্বভাবতই কর্ণধার হওয়ায় তারুণ্য বৈষম্য বিরোধী ভাবনা নিয়ে আসছে মাহফুজের ওই দুই চ্যানেল। রাজনীতির কারবারিদের প্রশ্ন, যিনি কদিন আগেও ছাত্রনেতা ছিলেন, তিনি কোত্থেকে দুটি নিউজ চ্যানেলে লঞ্চ করার টাকা পেলেন? সাধারণত নিউজ চ্যানেলের সত্ত্ব কিনতে হলে একাধিক শর্ত মানতে হয়, বিনিয়োগ করতে হয় মোটা অঙ্কের টাকা। তবে কি তলে তলে দুর্নীতির টাকা দিয়ে চ্যানেল খুলছেন মাহফুজ? সেই রকমটা হলে বিতর্ক তাড়া করবে মাহফুজকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।